চায়ের আসল স্বাদ শুধু MDHT+ থেকেই আসবে। মাথায় দেখো লবঙ্গ এলাচ দিয়ে ভরপুর MDH+T+ মশলা। MDH। একদিকে যখন আমরা এই মুহূর্তে কথা বলছি কিশলয়ের অগ্নিবাণে, আমি যখন এই ইন্ট্রোডাকশন দিচ্ছি সেই সময় বেহালায় একজন ব্যবসায়ীর বাড়ি থেকে কয়েক কোটি টাকা উদ্ধার হচ্ছে, টাকার গোনাগুনতি চলছে। সেই খবরের ব্রেকিং এ যাওয়ার আগে আমি আপনাদের জানাতে চাই আজ বাংলায় এক অদ্ভুত ঘটনা হয়েছে। বাংলায় নন্দীগ্রামের নাম প্রত্যেকের কাছে পরিচিত। নন্দীগ্রাম আন্দোলনের মাটি, নন্দীগ্রাম পরিবর্তনের মাটি, নন্দীগ্রাম বিদ্রোহের মাটি। সেই নন্দীগ্রামে, যে নন্দীগ্রামের কথা বারবার বাংলার রাজনীতিতে উঠে এসেছে, সেই নন্দীগ্রামে এক সংখ্যালঘু যুবকের বাস। নাম হচ্ছে শেখ রাকিবুল। সেই সংখ্যালঘু যুবক ধর্মে মুসলমান, তিনি বিজেপি করেন। বিজেপি করাটা তার অধিকার, প্রত্যেকের নিজের নিজের গণতান্ত্রিক অধিকার আছে, সে যে কোনো পার্টি পলিটিক্স করলে করতে পারে ভারতের নাগরিক হিসেবে। কিন্তু সে বিজেপি করে বলে তৃণমূলের তরফ থেকে তার বাড়ির জলের পাইপলাইন কেটে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। তাকে বলা হয়েছে তুই সংখ্যালঘু, তুই কেন বিজেপি করবি? তাকে বলা হয়েছে তার ধর্মীয় পরিচয় নাকি বিজেপি করার পথে বাধা, তাই জন্য তার বিজেপি করা উচিত নয়। তৃণমূল কংগ্রেস গোটা গ্রামে এক ঘরে করেছে এই সংখ্যালঘু যুবককে। আমার প্রশ্ন, কিশলয়ের অগ্নিবাণে আমি কিশলয় প্রশ্ন করছি, এ রাজ্যের হিন্দুদের ওপর বারবার বিভিন্ন মন্তব্য করে হিন্দুদের বিরুদ্ধে মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তা করে হিন্দুদের তো চটিয়েছেনই বটে। এবার সংখ্যালঘুদের এক ঘরে করে, তাদের অত্যাচার করে, তাদের জল কেড়ে নিয়ে, তাদের সামাজিকভাবে এক ঘরে করে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস কি সংখ্যালঘুদের ভোটটাও হারালো? প্রথমেই বিশেষ প্রতিবেদন, তারপর হাই ভোল্টেজ ডিবেট। দেখুন। এলাকা থেকে বহিষ্কার করা হয়েছে, এই জল বন্ধ। গোপাল কৃষ্ণ গোখলে বলেছিলেন, বাংলা আজ যা ভাবে ভারত ভাবে আগামীকাল। শিক্ষা, সংস্কৃতি, কৃষ্টিতে বাঙালিদের অসামান্য অবদান দেখেই সে কথা বলেছিলেন তিনি। আর সেই বাংলায় রাজনৈতিকভাবে রং দেখে নাকি সামাজিক বয়কট করা হচ্ছে। আমি অটুটভাবে আছি এবং বিজেপির সঙ্গে আছি। ওদের সিদ্ধান্ত পর্যন্ত আমি ছিলাম। আমাকে যখন জিজ্ঞেস করে দল ছাড়তে হবে, আমি দল ছাড়বো না, আমি পরিষ্কার বলে দিয়েছি। বাধা অনেকে দিয়েছে, এই জল বন্ধ এবং এলাকা থেকে বহিষ্কার করা হয়েছে। আমার সাথে যে ঘুরবে তাকেও বহিষ্কার করা হয়েছে, এবং আমার ভাই টোটো চালায়, তাকেও বলেছে টোটো চালানো বারণ, কেউ উঠবে না, মরলে মাটি দিতে যাবে না। এটা কি এটা যুক্তিবাদী কথা হয়? কারা এই বন্ধগুলো করছে? গ্রামের কিছু তৃণমূলের মৌলবাদী দুষ্কৃতী। শুনলেন কোন স্বৈরতন্ত্র চলছে এই বাংলায়? যে কোনো রাজনৈতিক দলকে সমর্থন করা গণতান্ত্রিক স্বাধীনতার অঙ্গ, কিন্তু মানুষের সেই অধিকারটুকুও কি এবার রাখতে দেবে না তৃণমূল কংগ্রেস? কিন্তু এই বর্বরতার সামনে মাথা নত করতে নারাজ নন্দীগ্রামের বিজেপি কর্মী শেখ রাকিবুল। তার পাশে দাঁড়িয়েছেন নন্দীগ্রাম তথা ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী ও বিজেপি নেতৃত্ব। যারা সংবিধান বিপন্ন বলেন, তাদেরকে বলবো নীলপুর দীনবন্ধুপুর গ্রামে এসে রাকিবুল এবং এই বাবুর সঙ্গে কথা বলে যান। সংবিধান কারা বিপন্ন করছে প্রমাণ হয়ে যাবে। শক্ত থাকবে তো, পোলিং এজেন্ট বসবে একদম। হ্যাঁ, তৃণমূল কংগ্রেস সম্পূর্ণ সাম্প্রদায়িক এবং সংকীর্ণ রাজনীতি করছে। তারা ভারতবর্ষের সবচেয়ে বৃহৎ রাজনৈতিক দল, সেই দল এখানে করতে দেবে না। তৃণমূলের গুন্ডারা মিটিং বসিয়ে মসজিদে যাওয়া যাবে না, সাবমার্সিবল থেকে জল নেওয়া যাবে না, এটা কি মধ্যযুগীয় বর্বরতা নেই? এবারে এসব ছাড়াছাড়ির সিন নেই। তাই এবারে তৃণমূলের অবস্থা কি হয় দেখবেন। হিন্দু বুথ তো শূন্য হবেই, মুসলিম বুথে পদ্মফুল আর সাবে মিরাজ শেখ ছাড়া এই চোর তৃণমূলকে একটা লোক ভোট দেবে। মুখে ধর্মীয় সম্প্রীতির বুলি ফুটিয়ে বাংলার সংস্কৃতিকে নষ্ট করছে তৃণমূল।
ধর্মের নামে রাজনীতি, বিশেষ সম্প্রদায়ের তোষণ, কোন সম্প্রদায়কে দুধেল গাই বলার পরেও মমতা বন্দ্যোপাধ্যায় ও তার দল নিজেদের ধর্ম নিরপেক্ষ বলে দাবি করে। মানুষে মানুষে বিভেদ ঘটিয়ে বাংলাকে শেষ করে হলেও ক্ষমতায় থাকুক তৃণমূলই, এটাই চান মমতা বন্দ্যোপাধ্যায়। রিপাবলিক বাংলা। এই টপিক, এই যে ডিবেট নিয়ে আমি আজকের অনুষ্ঠান করতে চলেছি, সেই টপিকে যাওয়ার আগে কেন একজন সংখ্যালঘুকে এভাবে অত্যাচার করছে তৃণমূল, সেই প্রশ্ন করার আগে এই মুহূর্তে একটা অত্যন্ত বড় ব্রেকিং নিউজ রয়েছে কিশলয়ের অগ্নিবাণে। আপনাদের স্ক্রিনে সেই ব্রেকিং নিউজ। কলকাতায় বেহালায় ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার হলো প্রচুর পরিমাণে টাকা। বিগ ব্রেকিং নিউজ। বেহালায় উদ্ধার প্রায় 1,20,00,000 টাকা। এখনো গণনা চলছে, এখনো গোনাগুনতি চলছে বেহালায়, টাকার গোনাগুনতি। বেহালায় ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার বিপুল পরিমাণের টাকা। ব্যবসায়ী জয় কামদারের বাড়িতে ইডি তল্লাশি, এখনো চলছে টাকা গোনার কাজ। ভোটের জন্য নাকি এই টাকা রেখেছিল ব্যবসায়ী, সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। এই টাকার পাহাড়ের ছবি দেখুন। আবারও কলকাতায় টাকার পাহাড়। বেহালায় উদ্ধার হয়েছে 1,20,00,000 টাকা। হিসেব বহির্ভূত এই টাকা বলে জানা যাচ্ছে সূত্র মারফত। প্রভাবশালী কোনো নেতা ওই ব্যবসায়ীর বাড়িতে টাকা রেখেছিল বলে সূত্রের খবর। বেহালার কোনো একজন প্রভাবশালী নেতা 1,20,00,000 টাকার বেশি একজন ব্যবসায়ীর বাড়িতে রেখেছিল বলে সূত্রের খবর। সোনা পাপ্পুর, এবার উল্টো দিকে, সোনা পাপ্পুর বাড়ি থেকে উদ্ধার বেআইনি অস্ত্র। এই সোনা পাপ্পুর নাম শোনা গিয়েছিল কদিন আগে, গুন্ডামি করেছিল গোল পার্কের কাছে। সেই গুন্ডা সোনা পাপ্পুর বাড়ি থেকে উদ্ধার বেআইনি অস্ত্র। একদিকে ব্যবসায়ীর বাড়িতে উদ্ধার কয়েক কোটি টাকা, আর সোনা পাপ্পুর বাড়িতে উদ্ধার প্রচুর পরিমাণ অস্ত্র। অর্থাৎ ভোটের আগে, ইলেকশনের আগে এজেন্সিগুলো একেবারে সম্পূর্ণভাবে নিজেদের যা কাজ করা প্রয়োজন সেগুলো করছে সম্পূর্ণ দামে, এবং সেই জন্য পরপর এরকম উদ্ধার হচ্ছে। একজন ব্যবসায়ীর বাড়ি থেকে 1,20,00,000 টাকা উদ্ধার হয়েছে। অন্যদিকে সোনা পাপ্পুর বাড়ি থেকে উদ্ধার হয়েছে অস্ত্র শস্ত্র। বাংলায় ভোট চলছে, ভোটের আগে কয়েক কোটি টাকা ব্যবসায়ীর বাড়িতে উদ্ধার হচ্ছে। তৃণমূল ঘনিষ্ঠ ব্যবসায়ী বলে সূত্র মারফত জানা যাচ্ছে। আর তৃণমূলের গুন্ডা, বিজেপির অভিযোগ তৃণমূলের গুন্ডা সোনা পাপ্পু, সেই সোনা পাপ্পুর বাড়ি থেকে উদ্ধার হচ্ছে অস্ত্র। এগুলো তো হলো যারা রাজনৈতিকভাবে তৃণমূলের ঘনিষ্ঠ, কিন্তু যারা তৃণমূল বিরোধী রাজনীতি করে তাদের কি হচ্ছে? এমনই একজন ব্যক্তির নাম হচ্ছে শেখ রফিকুল, যার ছবি দেখাচ্ছিলাম, প্রতিবেদনেও যার কথা বললাম। নন্দীগ্রামের বিজেপি কর্মী শেখ রাকিবুল। শেখ রাকিবুলের কি দোষ? সে বিজেপি করে। তার জন্য কি করা হলো? শেখ রাকিবুলের বাড়ির জলের লাইন কেটে দেওয়া হলো। শেখ রাকিবুলকে সামাজিকভাবে একঘরে করা হলো এবং শেখ রাকিবুলকে বলা হলো গ্রাম ছাড়া হতে হবে। আমার প্রশ্ন হচ্ছে, এ রাজ্যে তৃণমূল কংগ্রেস ধর্ম দেখে দেখে ঠিক করে দেবে যে কোন ধর্মের মানুষ কোন রাজনৈতিক দলে জয়েন করবে? প্রশ্ন করছি আমি কিশলয়। প্রথমে শুনবো শেখ রাকিবুলের বক্তব্য, শুনুন। আমি অটুটভাবে আছি এবং বিজেপির সঙ্গে আছি। ওদের সিদ্ধান্ত পর্যন্ত আমি ছিলাম। আমাকে যখন জিজ্ঞেস করে দল ছাড়তে হবে, আমি দল ছাড়বো না, আমি পরিষ্কার বলে দিয়েছি। বাধা অনেকে দিয়েছে, জল বন্ধ এবং এলাকা থেকে বহিষ্কার করা হয়েছে। আমার সাথে যে ঘুরবে তাকেও বহিষ্কার করা হয়েছে, এবং আমার ভাই টোটো চালায়, তাকেও বলেছে টোটো চালানো বারণ, কেউ উঠবে না, মরলে মাটি দিতে যাবে না। এটা কি এটা যুক্তিবাদী কথা হয়? কারা এই বান্ধবগুলো করছে? গ্রামের কিছু তৃণমূলের মৌলবাদী দুষ্কৃতী। শেখ রাকিবুলের জন্য তৃণমূলের নিদান। শেখ রাকিবুলের বাড়িতে যদি কারুর মৃত্যু হয়, সেই ব্যক্তির জন্য যেন কেউ না যায় এবং তার জন্য যেন মাটিও না পাওয়া যায়। শেখ রাকিবুল বলছেন, আপনি ভাবুন, যারা দর্শক দেখছেন তারা ভাবুন, সব ধর্মের মানুষ, সব সম্প্রদায়ের মানুষ যারা কিশলয়ের অগ্নিবাণ দেখছেন, ভাবুন মমতা বন্দ্যোপাধ্যায় যিনি সংখ্যালঘুদের মাসিহা বলে নিজেকে দাবি করে থাকেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দল
কি বলছে শেখ রাকিবুল, একজন মুসলমান সংখ্যালঘু, তিনি বিজেপি করেন বলে তার বাড়িতে কারোর মৃত্যু হলে সে যেন মাটি পর্যন্ত না পায়। ভাবুন, আসুন আমরা ভাবা প্র্যাকটিস করি এবং আসুন আমরা ভাবি যে তৃণমূল কোথায় নিয়ে যাচ্ছে রাজ্যের রাজনীতিকে। কিন্তু অনুপ্রেরণাটা কোথা থেকে আসছে? অনুপ্রেরণা আসছে তৃণমূলের একদম উচ্চ নেতৃত্ব থেকে। কেন বলছি শুনুন। 2021-এ কিছু সামাজিক সংগঠন বলেছিল নো ভোট টু বিজেপি। আজকে আমরা এই মঞ্চে 10 কোটি বঙ্গবাসীকে সাক্ষী রেখে বলতে চাই, শুধু নো ভোট টু বিজেপি বললে হবে না, এবার বয়কট বিজেপি বলতে হবে। এদের বয়কট করুন, সামাজিক বয়কট করুন। জোরে বলুন তো, বয়কট বিজেপি, বয়কট বিজেপি, বয়কট বিজেপি। অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা থেকে বলছেন সামাজিকভাবে বিজেপি করলে বয়কট করতে। তাই জন্য শেখ রাকিবুল নামে মুসলমান ধর্মের একজন ব্যক্তিকে বয়কট করেছে তৃণমূল। নন্দীগ্রাম থেকে তার বাড়িতে জল পৌঁছতে দেয়নি এবং বলা হয়েছে তার বাড়িতে কারোর মৃত্যু হলে তাকে যেন মাটি পর্যন্ত না দেওয়া হয়। আমি প্রশ্ন করছি তৃণমূল কংগ্রেসকে, এই আপনাদের সেকুলারিজম আর ধর্মীয় সম্প্রীতি? কিশলয় অগ্নিবাণের প্রথম প্রশ্ন, প্রথম অগ্নিবাণ, যে প্রশ্ন দিয়ে আজকের হাই ভোল্টেজ ডিবেটে যাব। বাংলায় কি একনায়কতন্ত্র কায়েম করতে চান মমতা বন্দ্যোপাধ্যায়? শুধু তৃণমূল থাকবে, শুধু মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকবেন, আর কেউ থাকবে না? কে কোন ধর্মের, কে কোন রাজনৈতিক দল জয়েন করবে মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দেবেন। কিশলয় অগ্নিবাণে এই মুহূর্তে আমার সঙ্গে যারা উপস্থিত রয়েছেন, কিশলয় অগ্নিবাণ সন্ধ্যে 6টায় বাংলা টেলিভিশনের টিআরপি নিরিখে 1 নম্বর ডিবেট শোতে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করাবো। আমার সঙ্গে রয়েছেন শঙ্কুদেব পণ্ডা, বিজেপি মুখপাত্র। আমার সঙ্গে রয়েছেন সুদীপ্ত সরকার, আইনজীবী, তৃণমূলকে সমর্থন করেন। আমার সঙ্গে রয়েছেন শামসুর আলী মল্লিক, আইএসএফ এর ওয়ার্কিং প্রেসিডেন্ট এবং প্রার্থী। কামাল হোসেন রয়েছেন এজিইউপির প্রধান মুখপাত্র। কাজী মাসুম আক্তার রয়েছেন শিক্ষাবিদ। আমার সঙ্গে রত্না দেবনাথ সম্ভবত থাকবেন, বিজেপি প্রার্থী পানিহাটির, এবং প্রদীপ কুমার বিজলি থাকবেন, বিজেপি প্রার্থী হলদিয়া। আমি শঙ্কুদাকে দিয়ে শুরু করব ওপেনিং রিমার্ক। শঙ্কুদা, আমার প্রশ্ন হচ্ছে, বিজেপি করেন একজন মুসলমান ব্যক্তি, একজন সংখ্যালঘু ব্যক্তি, তার বাড়িতে জলের লাইন কেটে দেওয়া হয়েছে আর বলা হয়েছে তার বাড়িতে কারোর মৃত্যু হলে সে যেন মাটি পর্যন্ত না পায়। শুভেন্দু অধিকারী গিয়েছিলেন আজকে, আপনার ওপেনিং রিমার্ক 30 সেকেন্ডস। দেখুন, পশ্চিমবাংলার সব থেকে বড় সাম্প্রদায়িক দল যদি কেউ হয়ে থাকে তাহলে সেটা তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস সাম্প্রদায়িকতা দল করার ক্ষেত্রে সব থেকে বেশি পরিমাণ ব্যবহার করে এবং মুসলিমদের ব্যবহার করে, তারপর তেজপাতার মতো তাদের ছুঁড়ে ফেলে দেয়। এটাই তৃণমূল কংগ্রেসের নীতি এবং রীতি। আপনি লক্ষ্য করে দেখবেন যে শুধু ভোট নেওয়া ছাড়া মুসলিমদের আজ পর্যন্ত উন্নতির কিছু হয়নি। এখন তৃণমূল কংগ্রেস হঠাৎ এই ধরনের অ্যাগ্রেসিভ স্ট্যান্ড নিচ্ছে কেন? তার একটাই কারণ, যেদিন থেকে মুসলিম ভোট তৃণমূল থেকে শিফট করতে শুরু করেছে, মুসলিমরা বুঝেছেন যে তাদেরকে ব্যবহার করা হয়, তাদের উন্নয়ন করা হয় না, তৃণমূলের সাথে থাকা যাবে না। সেদিন থেকেই কমিউনাল অ্যাপ্রোচে তৃণমূল কংগ্রেস এই বিষয়টাকে অ্যাড্রেস করতে শুরু করেছে এবং সেই কারণেই যেখানে যেখানে মুসলিমরা সরাসরি ভারতীয় জনতা পার্টি করছেন বা তৃণমূল থেকে বিচ্ছিন্ন হচ্ছেন, সেখানেই এই ধরনের কমিউনাল অ্যাপ্রোচ নিয়ে ঝাঁপিয়ে পড়ছে তৃণমূল কংগ্রেস। এখানে তার ব্যতিক্রম নয়, কারণ সংবিধান তৃণমূল কংগ্রেসের কাছে অনেক পরে আসে, আগে আসে কমিউনাল অ্যাপ্রোচে যে কোনো তেন প্রকারের নির্বাচনে ক্ষমতায় জিতে ক্ষমতা হস্তগত করা। শঙ্কুদা, মমতা বন্দ্যোপাধ্যায় বলেন তিনি সংখ্যালঘুদের মাসিহা। ঈদের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সময় বলেছেন তিনি একমাত্র সংখ্যালঘুদের বাঁচানোর জন্য রয়েছেন। তার দল সংখ্যালঘুর বাড়িতে জল কেটে দিয়েছে আর বলেছে সে যেন মাটি পর্যন্ত না পায়। এই মমতা বন্দ্যোপাধ্যায়ের এটা হিপোক্রেসি না, দ্বিচারিতা না? তার দ্বিচারিতা আস্তে আস্তে প্রকাশ্যে চলে আসছে। আমি আজকে একটা কথা বলছি যে ধরুন আমার দল করে না, অন্য দল করে, নওশাদ সিদ্দিকী। তো নওশাদ সিদ্দিকী কোন দল করে? আপনি খবর নিন, ওর বিরুদ্ধে কটা খুনের মামলা হয়েছে, ওকে গ্রেপ্তার করার কতবার চেষ্টা হয়েছে, ওকে মেরে ফেলবার কতবার ষড়যন্ত্র করেছে তৃণমূল কংগ্রেস। চেষ্টা না, গ্রেপ্তার করেছিল তো। না, গ্রেপ্তার তো গ্রেপ্তার, তারপরে ওকে চেষ্টা করেছে গ্রেপ্তার করে যাতে ও নির্বাচনে পার্টিসিপেট করতে না পারে। আপনি ছেড়ে দিন আমার কথা। আপনি হুমায়ুন কবির, আমার দল করেন না, আমি তার তীব্র বিরোধিতা করি তার কমিউনাল অ্যাপ্রোচে। আপনি লক্ষ্য করে দেখবেন তার বাড়িতে, তার শ্বশুর বাড়িতে, তার ছেলের বাড়িতে, তার ছেলের শ্বশুর বাড়িতে পর্যন্ত পুলিশে হানা হয়েছে। যতদিন তিনি সাথে ছিলেন ততদিন বাবা কি ভালো কি ভালো। যেই দিন থেকে উনি বিরুদ্ধে কথা বলতে শুরু করলেন, লাস্ট লাইন আমার প্রশ্ন, উনি সব থেকে ভয় পেয়েছেন যেদিন মৌসুম বেনজির নূর ওনাকে ছেড়ে চলে গেছে, যেদিন আস্তে আস্তে ওনারা ছাড়তে শুরু করেছেন, মুসলিমরা সরাসরি বুঝতে পেরেছেন যে তৃণমূল কংগ্রেস ওদেরকে ব্যবহার করছেন এবং এবারের নির্বাচন
নির্বাচনে মুসলিম ভোট মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শিফট করছে। সুদীপ্ত এটা বুঝবার সরকার। পরেই উনি কমিউনালি অ্যাপ্রোচ নিয়ে কমিউনালি অ্যাড্রেস করার ঠিক। চেষ্টা করছেন। সুদীপ্ত সরকার, আমার প্রশ্ন হচ্ছে, আপনি এখানে বসে বসে বারবার সেকুলারিজমের কথা অনেকবার বলেছেন, ধর্মীয় সম্প্রীতির কথা বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন রাজনীতিতে নাকি সেকুলারিজম প্রয়োজন। নন্দীগ্রামের এই ঘটনা একটা ছোট্ট ঘটনা নয় স্যার। একজন সংখ্যালঘুর বাড়িতে কেউ মারা গেলে মাটি পর্যন্ত দেওয়া হবে না কারণ সে বিজেপি করে। তৃণমূলের এই নিদানের কি বক্তব্য আপনার? 30 সেকেন্ড। দেখুন, এইখানে বসে অনেকবার আমি সেকুলারিজমের পক্ষে বলেছি যে সেকুলারিজমের স্পিরিটটা আর্টিকেল 25-এ ভালো করে আছে, 26-এ আছে, 27-এ আছে সংবিধানের। কিন্তু তা সত্ত্বেও এখানে বিজেপির প্রতিনিধিরা আমার চূড়ান্ত বিরোধিতা করেছে। কারণ বর্তমান যারা বিজেপি করছে তারা এই সেকুলারিজম শব্দটা বা স্পিরিট অফ দি সেকুলারিজমে বিশ্বাসই করে না। বর্তমান যারা বিজেপি এখন বাংলাতে করছে তাদের, আমি যদি বিভিন্ন নেতাদের বক্তব্য শোনেন, কিছুদিন আগে পর্যন্ত, হয়তো এখন মত তারা পাল্টেছে, কিছুদিন আগে পর্যন্ত 2-3 মাস আগের যে কোনো রেকর্ডিং চালান, পার্টিকুলার একটি ধর্মকে মেনটেন করে একটা ইঙ্গিত করে তাদের বিরুদ্ধে মন্তব্য করেছে, যার ফলস্বরূপ আজকে একটা ধর্ম বিজেপির বিরুদ্ধে পুরো চলে গেছে। তারা ভাবতে শুরু করেছে যে বিজেপি করা মানে সে তো একটি মুসলিম ধর্মাবলম্বী ছেলে, এই জায়গাটা আপনারা নিয়ে গেছে, এই জায়গাটা আপনারা নিয়ে গেছে। আরে কোথায় বিজেপির বিরুদ্ধে? এই জায়গাটা আপনারা নিয়ে গেছে। কি বলতো বিজেপি করে? একটা সম্প্রদায়ের মানুষ ভাবছে বিজেপি করা মানে তাদের ধর্মের বিরোধিতা করা। সেই সংখ্যাটা বেশি, কোয়ান্টিটিতে বেশি। কংগ্রেস বলেছেন তার জল মাটি আরে সব বন্ধ আপনারা করবেন। আপনাদের এরা ন্যারেটিভ নিয়ে ভয়ঙ্কর, গেছে। ভয়ঙ্কর। আপনি 3 মাস 4 এরা মাস ব্যান 6 মাস করা আগের সব উচিত। ভিডিওগুলো এরা চালান। সাম্প্রদায়িক দল, দেখুন, মুসলিম বিরোধী দল। দেখুন, এরা মুসলিমেরা না। আরে এখানে মুসলিম, আমি ব্যক্তিগত কোনো ধর্মের, আমি কোনো দলের কোশ্চেনটা নিন স্যার, আমার কোশ্চেন আসি স্যার, আমার কোশ্চেনটা নিন স্যার, স্যার আমার প্রশ্নটা নিন, আমি রিকোয়েস্ট করছি স্যার, আমার প্রশ্নটা নিন। আপনি মনে করেন একজন মুসলমানকে বলা যে এর বাড়িতে জল দেওয়া হবে না, যে কোনো ব্যক্তিকে বলা, শুধু মুসলমান যে কেন, কোনো ব্যক্তিকে বলা, আপনি ফান্ডামেন্টাল রাইট কারোরই কাটতে পারেন না। কিন্তু একটা রাজনৈতিক সমীকরণ, আমার ভোটার তোমার ভোটার, এই ধর্ম আমার ভোটার, ওই ধর্ম তোমার ভোটার। মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মীয় সম্প্রীতির কথা বলেন, এইটা ধর্মীয় সম্প্রীতি স্যার, এটা নিয়ে গেছে, এইটা ধর্মীয় সম্প্রীতি। উনি বলছেন আমার ভোটার তোমার ভোটার, এটা নিয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় কেন বলেছিলেন দুদল গাই? কাজী মাসুম আক্তার 30 সেকেন্ড। কাজী মাসুম আক্তার, কাজী মাসুম আক্তার 30 সেকেন্ড। বলে দিচ্ছি, স্ট্রিক্টলি দেখা উচিত এই ধর্মীয় বিষয়টা টাইমার চলছে। এই বিষয়টা নিয়ে আমি অন্তত 100 বার টক শোতে, বিভিন্ন পোর্টালে, খবরের কাগজে বলেছি, লিখেছি যে মুসলমানরা যদি বিজেপি করে তাদের দুটো পাহাড় টপকাতে হবে। এক হচ্ছে শাসক দলের হুলিগান, সেই পাহাড়। সেকেন্ড পাহাড় হচ্ছে মুসলমান সমাজের সামাজিক যে স্থিতি, সমাজেই তাদেরকে অনিষ্ট করা হবে, তাদের মুসলমান হিসেবে গণ্য করা হবে না। কারণ মুসলমান পাড়াতে বাস করে, তাদেরকে প্রথমে পাড়া থেকে বহিষ্কৃত করা হবে অথবা তাকে বয়কট করা হবে, তাদের উপরে অত্যাচারের স্টিল রোলার চাপিয়ে দেওয়া হবে আর কি। তো এই দুটো পাহাড় টপকাতে হবে। হিন্দু বিজেপি করলে তাকে শুধু শাসক দলের হুলিগানদের আক্রান্ত হতে হবে, আর মুসলমানদেরকে ধর্মীয় ফ্যানাটিকদের আক্রমণ এবং শাসক দলের আক্রমণ দুটো টপকাতে হবে। বলে একটা মুসলমানের বিজেপি করা বিরাট কঠিন, এটা বারবার বলেছি এবং বিজেপিকে বলেছি মুসলমানদের যারা বিজেপি করবে তাদের পাশে বেশি করে দাঁড়াতে হবে, তাদের সুরক্ষা বেশি করে দিতে হবে, নাহলে তারা এগোতে পারবে না। কারণ তাদের জীবন সঞ্চয় দেখা দেবে দুদিক দিয়ে। আমরা রফিকুলের ক্ষেত্রে সেটা পেলাম। রফিকুলকে বলে জল কেটে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে তার মাটি দেওয়া যাবে না, তাই তো? তাকে কি করে যাবে না? বলা হয়েছে তার বাড়িতে মৃত্যু হলে তার মাটি দেওয়া যাবে না। জল কেটে দেওয়া হয়েছে। আমি মাননীয়কে কাসেম সিদ্দিকীকে বলি, কাসেম সিদ্দিকী বলেছিলেন যারা টিএমসি করবে তারা এত ইসলাম বিরোধী, তাদেরকে কবর দেবার আগে জানাজার নামাজ পড়া যাবে না। কাসেম ভাই এখন এমএলএ টিকিট নিয়েছে তৃণমূলের, তাহলে কোনটা? বিজেপি করলেও মাটি দেওয়া যাবে না, কাসেম ভাইয়ের কথা অনুযায়ী তৃণমূল করলেও মাটি দেওয়া যাবে না, তাহলে মাটিটা মুসলমান কোথায় হবে? নাম্বার 1। নাম্বার 2, কোচবিহার সেই মুসলিম মহিলা বিজেপি করেছিল, একটু বলতে দিন প্লিজ। মুসলিম মহিলা বিজেপি করেছিল, তাকে উলঙ্গ করে ঘোরানো হয়েছিল। দোষ শুধু বিজেপি করা, উলঙ্গ করে ঘুরিয়ে মধ্যযুগীয় বর্বরতা তার সাথে স্থাপন করা হয়েছিল। সেই মুসলিম মহিলাকে মনে পড়ে
আমি পরিষ্কার করে বলে রাখছি, মুসলমানরা বিজেপিকে 1% ভোট দেয় না, সত্য, এটা বারবার বলেছেন। কিন্তু যে মুসলমানরা বিজেপি করেছে তাদের মধ্যে টোটাল বিজেপি করতে গিয়ে যারা শহীদ হয়ে গেছে, মারা গেছে, তার 5% মুসলমান। স্যার আমার কথা হচ্ছে, এটা বুঝতে হবে। আর মাননীয়কে বলছি, এক সেকেন্ড, মাননীয় আপনি বলেছিলেন যারা তৃণমূল করে তারা হচ্ছে ভালো মুসলমান। না উনি তো বলেছেন যে বিজেপি করলে পিঠে পোস্টার লাগাতে হবে ভোটের পরে যে আমি বিজেপি করি না। আমার কথা হচ্ছে বিজেপিকে বলি আপনারা কিন্তু পদক্ষেপ নিন। আমি কামালদা এবং শামসুর আলী মল্লিকের কাছে আসছি। স্যার আমার কথা হচ্ছে এটা তো শুধুমাত্র প্রথমবার নয়। আমি একটা গ্রাফিক্স দেখাতে চাই। বিজেপি করায় বয়কট করার একটা ইতিহাস চলছে, শুধু মুসলমানদের ক্ষেত্রে নয়, সংখ্যালঘুদের ক্ষেত্রে নয়, আদিবাসীদের ক্ষেত্রেও তাই হয়েছে। 5 জন মহিলাকে দণ্ডি কাটানো হয়েছিল দক্ষিণ দিনাজপুরে, মনে আছে সেই ঘটনা। আমি দেখাতে চাই জানুয়ারি 2026 গোঘাটে পানীয় জল পরিষেবা বন্ধ করা হয় বিজেপি করার অপরাধে। পাম্প দিয়ে জল নিতে গেলে সেখানেও বাধা দেওয়া হয় বিজেপি করার অপরাধে। মানে এ রাজ্যে বিজেপি করলে জল খেতে পারবে না, এ রাজ্যে বিজেপি করলে জল খেতে দেবে না তৃণমূল। জল না খেয়ে মরতে হবে যদি কেউ বিজেপি করে। আমার আই ডোন্ট কেয়ার যে সে বিজেপি করছে না সিপিএম করছে, তার ইচ্ছে, কিন্তু জল বন্ধ করার কে আপনি? জল কেন বন্ধ করবেন? জুলাই 2024 কোচবিহার 5 পরিবারকে সামাজিক বয়কট করা হয়, কর্মীদের বাড়িতে হামলা চলে, এক ঘরে করার ফরমান জারি করা হয়। এছাড়া আমরা জানি দক্ষিণ দিনাজপুরে বিজেপি করার অপরাধে 5 জনকে দণ্ডি কাটানো হয়। আমি কামালদার কাছে আসি। কামাল হোসেন আমার সঙ্গে রয়েছেন, প্রধান মুখপাত্র এজিইউপি। ওপেনিং রিমার্কস স্যার, 30 সেকেন্ড। যে কোনো দল করতে গেলে কি আগে তৃণমূলের পারমিশন নিতে হবে, নাহলে জল না খেয়ে মারা যেতে হবে? দেখুন, যে এই মমতা ব্যানার্জি তথা তৃণমূল কংগ্রেসের লোকজন তারা বলে পশ্চিমবঙ্গে কিন্তু বিজেপি আসলে বিহার উত্তরপ্রদেশের মতো হবে। তা আপনার রাজ্যে কি হচ্ছে? আপনার রাজ্যে নন্দীগ্রামে কি হলো তার জবাবটা দিতে পারবেন? আপনার কে অধিকার দিয়েছে মুসলমানরা তারা মরে গেলে কবর দেবে না, সেটা তাদের সামাজিক ব্যাপার, ধর্মীয় ব্যাপার। এখানে আপনি ইন্টারফেয়ার করার কে? তাহলে বাংলার মানুষদের আজকের বোঝা উচিত যে উনি শুধু বলছেন বিজেপি জুজু, বিজেপি জুজু। তাহলে আপনার রাজ্যে কি হচ্ছে? এটা তো বিজেপি শাসিত রাজ্য নয়, বিজেপি শাসিত সরকার নয়। তাহলে সেখানে আপনি মুসলমানদের উপর এরকম অত্যাচার করছেন কেন? এবং এখনো তো পর্যন্ত এইটাই একটা কারণ, ভয় থেকে, দুর্বলতা থেকে, ভয় আর দুর্বলতা থেকে মমতা ব্যানার্জি যেটা করছে, কারণ উনি জানেন মুসলমান ভোট সুইং হচ্ছে, সেই ভয় আর সেই দুর্বলতা থেকে এই সমস্ত কাজ করছে, অন্য কোনো ব্যাপার নেই। হারার ভয়ে শামসুর আলী মল্লিক বাইরে থেকে রয়েছেন। শামসুর আলী মল্লিক, ওয়ার্কিং প্রেসিডেন্ট ও প্রার্থী আইএসএফ এর পলাশীপাড়ার প্রার্থী। শামসুর আলী মল্লিক, শামসুর সাহেব, আমার প্রশ্ন হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের মনে হয় নতুন নিয়ম, বিজেপি করলে বা বিরোধী দল করলে মনে হয় জলের লাইন কেটে দেওয়া হচ্ছে, এটা একটা নতুন সিস্টেম দেখতে পাচ্ছি। না, মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের নতুন নিয়ম বলাটা ভুল। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার আগে থাকতেই এ রাজ্যে হিন্দু মুসলমান বিভেদ তৈরি করছিলেন, হিন্দু মুসলমানের মধ্যে বৈরিতা তৈরি করছিলেন। আমরা জানি বিজেপির ঘোষিত এজেন্ডাটা, কিন্তু মমতা ব্যানার্জির এজেন্ডা ঘোষিত নয়, অথচ মমতা ব্যানার্জি হিন্দু মুসলমান বৈরিতা সৃষ্টি করে এ রাজ্যে ক্ষমতায় আছেন। আর আজ যখন মমতা ব্যানার্জির সেদিনের দুধেলো গায় মুসলমানরা তাদের অধিকার বুঝে নেওয়ার জন্য, তারা যখন নিজের অধিকার বুঝে নেওয়ার জন্য, তারা যখন সাংবিধানিক অধিকার বুঝে নেওয়ার জন্য তারা সক্রিয় হচ্ছে, এবং তৃণমূল থেকে দলে দলে, আমি এখানে পলাশীপাড়ায় নির্বাচন প্রচার করতে গিয়েও আমি দেখছি, আমি যেহেতু এখানে প্রার্থী প্রচার করতে গিয়েও দেখছি, প্রতিদিন দলে দলে তৃণমূল কংগ্রেস থেকে মানুষ ভেঙে তারা আইএসএফ মুখী হচ্ছে, তারা বিরোধী মুখী হচ্ছে। এই অবস্থায় দাঁড়িয়ে মমতা ব্যানার্জি শুরু করেছে নতুন একটা খেলা, সেটা হচ্ছে মুসলমানদের মধ্যে, অর্থাৎ ইসলাম ধর্মাবলম্বী যারা, তাদের মধ্যে অনুপ্রবেশ করে তাদেরকে ধর্মীয়, তাদের নিজেদের মধ্যে ভেদ তৈরি করার একটা পরিকল্পনা করেছেন। এটার প্রতিবাদ হওয়া দরকার। আর মমতা ব্যানার্জির কাছে আমি একজন দলের প্রতিনিধি হিসাবে, দলের রাজ্য সভাপতি হিসাবে আমি মমতা ব্যানার্জির কাছে দাবি জানাচ্ছি যে রাকিবুলকে যে এই ধরনের হুমকি দিয়েছে, যার যার অধিকার আছে রাজনীতি করার, করতেই পারে, আমার পছন্দ হয় না, আমি বিজেপি করবো না, কিন্তু কেউ বিজেপি করার জন্য তার বাড়ির পানির কানেকশন কেটে দেওয়া হবে,
তার বাড়িতে কবর দিতে দেওয়া হবে না, মাটি পাবে না, এই ধরনের কথা যারা ফতোয়া দেয়, মমতা ব্যানার্জির উচিত তাদেরকে জেলের গারদে ভরে দেওয়া। এখনই তাকে গ্রেপ্তার করে, রাতের মধ্যে তাকে গ্রেপ্তার করে দৃষ্টান্ত প্রতিষ্ঠিত করুক। আর না হলে আমি এখন থেকে এই প্রচার করতেও শুরু করব, মমতা ব্যানার্জি হিন্দু মুসলমান বৈরিতা তৈরি করছেন, এখন মুসলমানদের মধ্যে ভেদ ঘটিয়ে ইন্টারকাস্ট টাঙ্গা বাঁধানোর জন্য উনি প্রয়াস নিয়েছেন। এই প্রয়াস বন্ধ করুন, মানে ফলাফল মারাত্মক হবে। শামসুর বাবু, আমার একটা প্রশ্ন রয়েছে, আপনি পলাশীপাড়ার প্রার্থী আইএসএফ এর, আপনি প্রচার করছেন, আপনি গ্রাউন্ডে ঘুরে বেড়াচ্ছেন এবং মানুষের সঙ্গে কথা বলছেন, আপনি নিজের ধর্মের সম্প্রদায়ের মানুষের সঙ্গেও কথা বলছেন। মমতা বন্দ্যোপাধ্যায় তো নিজেকে মুসলমান ধর্মাবলম্বী মানুষদের মসিহা বলেন, বলে আমি সংখ্যালঘুদের মসিহা। তাহলে কি তাদের সংখ্যালঘুদের ভরসা উঠে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর থেকে? একদম উঠে যাচ্ছে। আমি দুটো তিনটে কথা আপনাকে বলছি। এই পলাশীপাড়াতে সংখ্যালঘু অধ্যুষিত একটা বিধানসভা কেন্দ্র, এখানে একটা কলেজ পর্যন্ত নেই। গোটা বিধানসভার মধ্যে লজ্জা লাগে, মমতা ব্যানার্জির লজ্জা করা উচিত। তৃণমূলের যারা ভোটে দাঁড়িয়েছেন, তৃণমূলের যিনি এখানে, তারও লজ্জা হওয়া উচিত, বিগত বিধায়কদের লজ্জা থাকা উচিত যে পলাশীপাড়া একটা বিধানসভা কেন্দ্র যেখানে একটা কলেজ পর্যন্ত নেই, ছেলেমেয়েরা কলেজে পড়াশোনা করবে সেই ব্যবস্থাপনা পর্যন্ত নেই। এটা কি মাইনরিটি হওয়ার জন্য? মাইনরিটিদের মধ্যে এই প্রশ্ন জাগতে শুরু করেছে, এখানে যে পলাশী সুগার মিল, এই পলাশী সুগার মিল মমতা ব্যানার্জির আমলেই বন্ধ, তা খোলার কোনো উদ্যোগ হয় না, বরং এই পলাশী সুগার মিলকে নিয়ে সেখানে মধুচক্র বসানোর প্রচেষ্টা চালিয়েছে এবং সেটা মিডিয়াতে ধরা পড়েছে, আপনাদের মতো মিডিয়াতেই ধরা পড়েছে। আমি আপনার কাছে আবার আসবো, এরকম উদাহরণ শুনতে আমি আবার আসবো, আমি প্রত্যেকের কাছে আসবো। তার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের কয়েকটা বক্তব্য শোনাতে চাই। তোষণ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সময় তোষণ করার মতো কথা বলেছেন, এমনটা অভিযোগ করে বিজেপি। সত্যি কি বলেন তিনি এরকম কথা, নাকি তিনি সেকুলার, চরম সেকুলার মমতা বন্দ্যোপাধ্যায়? দেখি ওনার বক্তব্যে কি আছে। আমি তো মুসলিমদের তোষণ করি, 100 বার যাব, যে গরু দেয় তার লাঠি খাওয়া উচিত। আমি মুসলিম লীগ, বাংলায় কত পার্সেন্ট মুসলিম থাকে? প্রায় 30 থেকে 33% সংখ্যালঘুরা থাকেন। তারা খাবে না, তারা পড়বে না, তারা স্কুলে যাবে না, তাদের মারতে হবে, তাদের খুন করতে হবে। একটা ধর্মের নামে এত কুৎসা করছেন, একদিন তারা যদি একটা আন্দোলনের ডাক দেয়, আপনি নিজেকে সামলে রাখতে পারবেন তো? ভুল বুঝবেন না, মনে রাখবেন আমরা যতদিন আছি, আপনাদের ওপরে কেউ কোনো ক্ষতি করার চেষ্টা করলে আমি আপনাদের পাহারাদার ছিলাম, আছি এবং থাকবো। অন্যদিকে মুসলিমদের রোজা চলছে, রমজান মাসও চলছে, তাদের পরিবারগুলো রোজা করে, রমজান করে, উপবাস করে। এই সময়টা তারা কোনো অন্যায় কাজ করে না, কারণ এটা হচ্ছে আল্লাহর কাছে ওদের স্যাক্রিফাইস বলতে পারেন। যতই টাকায় খেলা হোক, যতই হোক, আপনাদের জীবনের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের। তার কারণ আমরা থাকতে আপনাদের কেউ কোনো রকম অত্যাচার করতে দেবে না। আমরা আল্লাহর কাছে দোয়া করে বলি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সকলকে ভালো রাখো। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলকে ভালো রেখো আল্লাহ। আমি স্টুডিও গেস্টদের কাছে আসার আগে আমার সঙ্গে অর্জুন সিং রয়েছেন, বিজেপি নেতা, বিজেপি প্রার্থী, ব্যারাকপুর থেকে তিনি জয়েন করছেন। আমার প্রশ্ন হচ্ছে, অর্জুন দা, আমার প্রশ্ন খুব সিম্পল। মমতা বন্দ্যোপাধ্যায় এক্ষুনি বললেন, আপনি শুনলেন বাইটে, যে আমি থাকলে, আমি হচ্ছি সংখ্যালঘুদের পাহারাদার, আমি থাকলে তাদের কেউ ক্ষতি করতে পারবে না। আর তৃণমূল গিয়ে একজন সংখ্যালঘু ভাইয়ের জল কেটে দিয়েছে, জলের লাইন কেটে দিয়েছে, বলেছে তার বাড়িতে কেউ মারা গেলে সে মাটি পাবে না, কারণ সে বিজেপি করে নন্দীগ্রামে। বলুন অর্জুন বাবু। দেখুন, মমতা ব্যানার্জি মিথ্যা কথা বলেন, এটা সবাই জেনে গেছে। আমার মনে হচ্ছে যে আল্লাহ খুদার কথা বলছেন তারাও জানে, বা যারা মুসলমানরা আছে তারাও জানে মমতা ব্যানার্জি মিথ্যা কথা বলেন। মমতা ব্যানার্জি মিথ্যা কথা বলেন, এটা যেরকম বললেন কি ওই ঈদের সময় কেউ কোনো ঝামেলা করে না, সারা পৃথিবীতে এই রমজান মাসেই গণ্ডগোলটা হয়। আর এটা প্রমাণ আছে, ইরানের দেখেছেন যুদ্ধ। মমতা ব্যানার্জি আজকে পাহারাদার হিসাবে বলছেন, কিন্তু মমতা ব্যানার্জি মুসলমানরাও বিশ্বাস করে না। আজকে মুসলমানরা কেন হুমায়ুন কবির দিকে তাকাচ্ছে, আজকে মুসলমানরা MIM দিকে কেন তাকাচ্ছে, আজকে মুসলমানরা আবার CPM দিকে কেন তাকাচ্ছে? কেন? মমতা ব্যানার্জি সবাইকে ঠকেছে।
মমতা ব্যানার্জি বলেছিলেন ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল করতে দেব না, মমতা ব্যানার্জি বলেছিলেন সিএএ করতে দেব না, মমতা ব্যানার্জি বলেছিলেন এসআইআর করতে দেব না, আমি পুরো বাংলায় লন্ডভন্ড করে দেব, একদম উনি আগুন জ্বালিয়ে দেবেন ইলেকশন কমিশনকে। কি হলো? মমতা ব্যানার্জি নিজের কথায় নিজে ধরে রাখতে পারেন। হ্যাঁ, উনার চোর ভাইপো, উনার পার্টির যারা চোর আছে তাদেরকে বাঁচাবার জন্য মমতা ব্যানার্জি রাস্তায় নেমে যেতে পারেন। যেরকম আইপ্যাক অফিসে ঢুকে সরকারি ফাইল ওখান থেকে যে কাটমানি ফাইলগুলো ছিল সেটা তুলে নিয়ে এসেছেন। মমতা ব্যানার্জি ডাহা মিথ্যা কথা বলে। মিথ্যে কথা বলেন আপনি বলছেন অর্জুন দা। আমার প্রশ্ন হচ্ছে, আপনি প্রচার করছেন, আমি একটু আগেও শামসুরদাকে এই প্রশ্নটা করছিলাম। আমি বলছি আজকে সংখ্যালঘুদের নিয়ে কথা হচ্ছে, সংখ্যালঘুরা মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে ভোট দেন এমনটাই তৃণমূল দাবি করে থাকে, এমনকি পরিসংখ্যানও তাই বলেন। আপনি দাবি করে বলছেন যে এবার সেটা পরিবর্তন হবে, সংখ্যালঘুরা আর তৃণমূলকে ভোট দেবে না। নিশ্চিতভাবে পরিবর্তন হবে। মালদাতে তৃণমূল কোনো জায়গা নেই, মালদাতে বিজেপি ভার্সেস সিপিএম, বিজেপি ভার্সেস কংগ্রেসের লড়াই চলছে। আজকে মুর্শিদাবাদ পায়ের তলা মাটি সরে গেছে মমতা ব্যানার্জি। আজকে নদিয়া ডিস্ট্রিক্টে মমতা ব্যানার্জি পায়ের তলা মাটি নেই। মমতা ব্যানার্জি কলকাতা যতগুলো সিট আছে যেখানে ববি হাকিমকে সামনে রেখে উনি লুটে রাজ চালাচ্ছেন, এক ববি হাকিম ওয়াকাফের সম্পত্তি লুটে আজকে বড় লোক রোজ হয়ে যাচ্ছে। তো মমতা ব্যানার্জি কথা এখন মুসলমানরা শুনেন না, এটা মমতা ব্যানার্জি কথার উপরে বোঝা যাচ্ছে কি এখন আবার ঝালাই পোছাই করছেন কি আমি মুসলমানদের জন্য এই করি, মুসলমানদের জন্য ওই করি। আরে আপনি মুখ্যমন্ত্রী আছেন, আপনি বাংলার সব মানুষের জন্য করবেন, আপনি শুধু মুসলমানের কথা বলছেন কেন? ভোট ব্যাংক? ওরাও আপনাকে বুঝে গেছে কি আপনি শুধু ভোটের সময় ইউজ করেন। তারপরে আজকে জেলে চলে যান, সব থেকে বেশি দেখবেন মুসলমানই ভর্তি আছে। তাদেরকে কলম দেবেন না, তাদেরকে কম্পিউটার দেবেন না, তাদেরকে কি দেবেন? তোমরা ড্রাগ বিক্রি করো, তোমরা অস্ত্র বিক্রি করো, তোমরা খুন করো, তোমরা খারাপি করো, তোমরা গুলশান কলোনি বানাও, তোমাদের সব 7 খুন মাপ আছে। অর্জুন দা, আমি 1 মিনিট আপনাকে সঙ্গে থাকতে বলছি। এখানে সুদীপ্ত বাবু রয়েছেন। অর্জুন দা, 1 মিনিট আমি সঙ্গে থাকতে বলছি। সুদীপ্ত সরকার রয়েছেন, আইনজীবী, তৃণমূলকে সমর্থন করেন। অর্জুন সিং বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আসলে মুসলমানদের, সংখ্যালঘুদের ব্যবহার করছেন, আর আপনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় নাকি সেকুলারিজমের কথা বলছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যগুলো শুনুন, অর্জুন সিংকে উত্তর দিন স্যার। দেখুন, আমি একটা কথা বলছি, বক্তব্য একটা উনি মুখ্যমন্ত্রী হিসেবে অবশ্যই তাকে সংবিধান মেনেই বক্তব্য দিতে হবে, কিন্তু ঘটনা হচ্ছে যে বাস্তব হচ্ছে যখন আপনি একটা পাকিস্তানে যদি মেজরিটি যারা আছে তারা যখন মাইনরিটির উপর অত্যাচার করছে, আমরা বলছি কি মেজরিটির দায়িত্ব মাইনরিটিকে প্রোটেক্ট করা। ঠিক সেমনি আজকে বেঙ্গলে কেন সেই জিনিসটাও তো সব ক্ষেত্রে একই হবে। যে মেজরিটি সরকারে থাকবে, যে মেজরিটি চিফ মিনিস্টার আছে, তার প্রথম কাজ হচ্ছে মাইনরিটিদেরকে প্রোটেক্ট করা, এবং সেইখান দিয়ে মাইনরিটিদের প্রোটেকশনের দায়িত্ব সব সময় কিন্তু মেজরিটির যারা প্রধান সরকারে থাকবে তাদের উপর এসে বর্তায়। মাইনরিটি শুধু তৃণমূলের হতে হবে তবে প্রোটেক্ট করবে। কেন তৃণমূলের হতে হবে? আপনি যে ভুল বলছেন, বিজেপি ন্যারেটিভ সেট করেছে যে বিজেপি করা মানে অ্যান্টি মাইনরিটি। দেখছেন আমরা সেই ন্যারেটিভটা তো বিজেপি সেট করেছে। কোথায় সিপিএম করার জন্য তো কেউ জলকল কাটছে না, কংগ্রেস করার জন্য তো কেউ জলকল কাটছে না। এই ন্যারেটিভটা তো এই পার্টিটা সেট করে ফেলেছে, নেতারা সেট করে ফেলেছে। সংখ্যালঘু হলে বিজেপি করা যাবে না। এই ন্যারেটিভটা তো অ্যান্টি কনস্টিটিউশনাল ন্যারেটিভ, অ্যান্টি কনস্টিটিউশনাল ন্যারেটিভ। এইটা তো বিজেপির কিছু নেতারা এখানে বসে সুদীপ্ত বাবু, অর্জুন সিং উত্তর ছোট করে 30 সেকেন্ড। আমাদেরকে তো উত্তর 1 সেকেন্ড, অর্জুন সিং উত্তর 30 সেকেন্ড। দেখুন, উনি বললেন মমতা ব্যানার্জি মেজরিটিকে হেড করেন, তাই জন্য মাইনরিটিকে বাঁচাবার জন্য ওনার দায়িত্ব আছে। খুব ভালো কথা, কিন্তু ওই মুর্শিদাবাদে মাইনরিটিতে কে আছে? মুর্শিদাবাদে তো মাইনরিটিতে হিন্দু আছে। তা রাধা গোবিন্দ দাস আর চন্দন দাসকে যখন খুন করা হলো তো মমতা ব্যানার্জি প্রোটেকশন দিলেন না কেন? উনি আমার কথা ওনার 100% ভালো লেগেছে, কিন্তু শুধু ওই উনি দেখলে ইংরেজি 6 আমি দেখলে 9, এইসব চলবে না। বাংলার মানুষ বুঝে গেছে, মুসলমানরাও বুঝে গেছে মমতা ব্যানার্জি তাদের ব্যবহার করছেন, তার জন্য মমতা ব্যানার্জিকে এখন বাই বাই করছে মুসলমানরা।
বেশ, অর্জুন সিং অনেক ধন্যবাদ। আমি স্টুডিও গেস্টের কাছে ফিরবো, তবে মমতা বন্দ্যোপাধ্যায় সেকুলারিজম নিয়ে কথা বলছেন সুদীপ্ত দা। প্রত্যেকের কাছে যাওয়ার আগে আরো একটা বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়, এবং এই বক্তব্য থেকে ডিবেটের লাস্ট অংশ শুনুন। কার কার নাম কাটবে? আরে মুসলিমদের সংখ্যালঘু ধরে কেটেছে, আর 225 জন মারা গেছে, তার মধ্যে অর্ধেক হিন্দুও আছে। ওদের তোমাদের নাম তো কেটেইছে। মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, নদিয়া ঝেপে কেটেছে। বলছে সংখ্যালঘু দেখলেই কেটে দাও, তাড়িয়ে দাও। কার নাম বাদ দাওনি? হিন্দুদের নাম কম বাদ দিয়েছ? কালকে যে মহিলা আত্মহত্যা করেছেন বিষ খেয়ে, ডায়মন্ড হারবারের রিয়ারও, উনি হিন্দু ছিল কি মুসলমান? জবাব দাও। মানুষ ছিলেন আর জাতি হিন্দু ছিলেন। যারা বিএলওরা মারা গেছে, হিন্দু মারা গেছে। আমার আদিবাসী ঘরের বিএলওরা মারা গেছে, হিন্দু ঘরের বিএলওরা মারা গেছে, সংখ্যালঘু ঘরের বিএলওরা মারা গেছে। এসআইআরে প্রায় 225 জন মানুষ মারা গেছে। কিশলয়ের অগ্নিবাণের ব্রহ্মাস্ত্র আজকের ফাইনাল কোয়েশ্চেন আপনাদের স্ক্রিনে প্রশ্ন করছি। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ধর্মীয় বিভাজন করে কথা বলছেন, বাংলার সম্প্রীতি বাঁচাতে কি একমাত্র পথ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদায়, না হলে কি আরও দাঙ্গা বাড়বে বাংলায়? শঙ্কুদেব পণ্ডা। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতিতে টিকে আছেন শুধুমাত্র সাম্প্রদায়িক বিভাজনের ওপর ভিত্তি করে, এবং একটি নির্দিষ্ট সম্প্রদায়ের উপর নির্ভর করে, তাদের ভোট ব্যাংকের উপর নির্ভর করে উনি বেসিক্যালি তোষণের রাজনীতি করছেন। কিন্তু তোষণটা যে তিনি করছেন, আদপে উন্নয়ন করছেন না, এটা মুসলিমরা বুঝতে পারবার পরেই উনি এবার যে পলিসিটা নিয়েছেন সেটা হচ্ছে ক্লিয়ার কমিউনাল বিভাজন। কারণ উনি বুঝেছেন যে মুসলিমরা ওনার সাথে থাকছেন না, ওদের উন্নয়ন হচ্ছে না, ওদের ব্যবহার করা হচ্ছে, তেজপাতার মতো ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেওয়া হচ্ছে। এটা বুঝেই ওনারা শিফট করতে শুরু করেছেন, আর এই শিফটিংকে ভয় পেতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। সেই জন্য আপনি লক্ষ্য করে দেখবেন যে পলিটিক্যাল আইডেন্টিটি টার্গেট করে করে অ্যাটাক করা হচ্ছে। আপনি দেখুন, মুসলিম কোনো ভাই যদি আজকে উনি বললেন না যে সিপিএম করেন, তার এগেনস্টে কম অ্যাকশান হচ্ছে, বেশি অ্যাকশান হচ্ছে যদি কেউ বিজেপি করেন। সরাসরি তার খাওয়ার দাওয়ার বন্ধ করা, সামাজিক বয়কট করা। এবং সাম্প্রদায়িক সম্প্রীতি মানে কি? সাম্প্রদায়িক সম্প্রীতি মানে কি কোনো সম্প্রদায়ের বিরোধিতা করা? এখানে উনি সরাসরি হিন্দু ধর্মের বিরোধিতা করেন, মঞ্চে দাঁড়িয়ে বলেন গন্ধা ধর্ম। এখন দেখছেন যে যাদেরকে উনি এতদিন উস্কে রেখেছিলেন, যাদের উপর ভিত্তি করে উনি ক্ষমতায় ছিলেন, তারা আক্ষরিক অর্থে বুঝতে পেরেছেন তারা ব্যবহৃত হচ্ছেন। এই যে মাস্টারমশাই বসে আছেন, এর অপরাধ কী ছিল? ইনি জাতীয় সঙ্গীত গেয়েছেন, এসে ওনাকে ধরে পিটিয়েছে, বলছে আয় জাতীয় সঙ্গীত কেন গাইছে ভাই? তারপরে উনি বলতে শুরু করেছেন অনিয়ম বেনিয়ম। উনি শিক্ষিত মানুষ, শিক্ষিত মুসলিমরা তো সবার আগে বুঝতে পেরেছেন যে তাদের এই যে কামাল্লা আগে তৃণমূল কংগ্রেস করতেন, তিনি প্রথম বুঝতে পেরেছেন যে অনুন্নয়নটা কোথায় হচ্ছে। তাদের একটা পুরো কমিউনিটির কোনো ডেভেলপমেন্ট করছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিবার নির্বাচনের সময় এই দেবো ওই দেবো করে ব্যবহার করছেন, আর আক্ষরিক অর্থে মুসলিমরা পিছিয়ে যাচ্ছেন, শিক্ষায় পিছিয়ে যাচ্ছেন, সংস্কৃতিতে পিছিয়ে যাচ্ছেন, কালচারে পিছিয়ে যাচ্ছেন, গভর্নমেন্টের চাকরির ক্ষেত্রে পিছিয়ে যাচ্ছেন। আমি ভুল বললে কামাল দাবা আমাদের পদ্মশ্রী আছেন, উনি ঠিক করে দেবেন। আপনি শুনলে অবাক হয়ে যাবেন, 2011-য় তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এলো, তখন সাচার কমিটির রিপোর্ট বলছে সরকারি ক্ষেত্রে মুসলিমরা কাজ করতেন প্রায় কাছাকাছি 2.2 এর সামথিং, 2.1 এর আশেপাশে এই সংখ্যায়। আজকে সেটা কমে গেছে, সেটা 1 পয়েন্ট সামথিং এ চলে গেছে। ঠিক, আমি এক লাইনে শেষ করব। আমি সব থেকে কষ্টকর জায়গায় বলছি, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। আপনারা খবর নিন, একটা আলিয়া বিশ্ববিদ্যালয়, এই কমিউনিটির ছেলেমেয়েরা একটা জায়গায় পড়বে, একটা পজিশনে পৌঁছবে, এই উদ্দেশ্যে তো ব্যবহার হবে। এই রাজ্যে সেই বিশ্ববিদ্যালয়ের অবস্থা কি বানিয়েছে দেখুন। কাকে দিয়ে সেই বিশ্ববিদ্যালয় চালাচ্ছে, কে তার গভর্নিং বডির মেম্বার? কাজী স্যারের কাছে যাই। কাজী স্যার, ধর্মীয় সম্প্রীতি রক্ষা করতে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদায় প্রয়োজন বাংলায়? উত্তর দেখুন, আমি টু দ্য পয়েন্ট কয়েকটা কথা বলছি। মাননীয় একটু আগে যে কথাগুলো বললেন আমি শুনলাম, তাতে উনি বললেন বেশি বেশি করে মুসলমানদের নাম কাটা যাচ্ছে, কিন্তু যারা যারা মারা গেছে তাদের অর্ধেক হিন্দু, মানে হিন্দু মুসলিম চলে এলো। অর্থাৎ হিন্দুরা একটু ভয় তর আসে, বেশি মারা যায় আর কি, মুসলমানরা একটু সাহসী, বেশি মরে কম, নাম কাটা যায় বেশি। আপনি পয়েন্টটা দেখুন, গরম খাওয়ানোর জায়গাটা আর কি, হিন্দু মুসলিম চলে এলো। সেকেন্ড পয়েন্ট, উনি বলছেন আমি মুসলমানদের পাহারাদার, আবার উনি বলেছে আমি তো তোষণ করি। আচ্ছা, উনি কাকে তোষণ করেন বলুন তো? উনি মুসলমানদের তোলাবাজ, গুন্ডা, মাতব্বর,
যারা ওই লাঠিয়াল এবং অন্ধ এবং চুপচাপ ভোট দেয় না বুঝে তাদেরকে তোষণ করেন? তাহলে শেখ রফিকুলকে তোষণ করছেন কেন? শেখ রফিকুল তো মুসলমান, তাকে তোষণ করছেন কেন? যে মহিলাটাকে উল্লঙ্ঘন করে দৌড় কাটানো হয়েছিল তাকেও তো তোষণ করতে পারেন। আসলে ওনার পরিষ্কার চিত্র, তুমি আমার সঙ্গে থাকো বাঁচবে, না হলে তোমরা ধ্বংস হয়ে যাবে। আমি পরিষ্কার করে বলছি, এক সুরে বলছি, শেখ রফিকুলকে যারা সামাজিকভাবে বয়কট করেছে তাদের শাস্তির জন্য আপনি কি পদক্ষেপ নিচ্ছেন আমরা গোটা পশ্চিমবঙ্গের মুসলমান সমাজ থেকে দেখতে চাই। নাকি নাকি শুধু আপনার দাসত্ব করাটাই একমাত্র রাস্তা? আর একটা কথা বলে রেখে দিই, গোটা পশ্চিমবঙ্গে আমি গোটা রাজ্যের মুসলমান ভাইদের বলছি, মুসলমানরা অত্যাচারিত হয়েছে মুসলমানদের দ্বারা। প্রত্যেক পাড়ায় পাড়ায় যান, দেখবেন গুন্ডা, বদমাস, তোলাবাজ, ক্ষমতাশালী মুসলমানদের দ্বারা, তারা তৃণমূল করে, তারা সৎ, তারা সরল, তারা অত্যাচারিত হচ্ছে রাজ্যে রাজ্যে, জেলায় জেলায়, পাড়ায় পাড়ায় মুসলমান গুন্ডাদের দ্বারা মুসলমানরাই অত্যাচারিত। আমার প্রশ্ন হচ্ছে, আপনারা প্রচার করছেন, লড়ছেন, কিন্তু তৃণমূল বলছে সংখ্যালঘু ভোটটা তৃণমূলই নিয়ে যাবে, আপনারা পারবেন না নিতে। উত্তর? আমি একটু শুরুতেই আমার দ্বিতীয় দফার কথায় শুরুতেই আমি শঙ্কুদাকে ধন্যবাদ দেবো যে বর্তমানে যে রাজনীতির ভাষাগুলো চলে, যে মুসলমান সমাজকে তোষণ করা হয়, শঙ্কুদা অত্যন্ত সত্য কথা বলেছেন, যেটা আমার মনে হয় রাজনীতির প্রত্যেকটা লোকের অনুসরণ করা উচিত। যে তোষণের নামে আসলে মুসলমানদের কোনো উন্নয়ন করা হয় না, তোষণের ভাষাটা ব্যবহার করা হয়। শঙ্কুদাকে আরেকবার ধন্যবাদ দেবো। শঙ্কুদার রাজনীতিকে আমরা বিরোধিতা করি, পছন্দ করি না, কিন্তু শঙ্কুদার এই যে ভাষা চয়ন একদম সঠিক, সেজন্য শঙ্কুদাকে ধন্যবাদ দেবো। আমি যেটা বলতে চাই, মমতা ব্যানার্জি যে কথা বলছেন, মমতা ব্যানার্জি আসলে 30 সেকেন্ড শুধু বিজেপি না, আইএসএফ করলেও মমতা ব্যানার্জি তাদের বিরুদ্ধে তৃণমূলীরা আগ্রাসী ভূমিকা নেয়, কিন্তু আজকে মুসলমানরা সেই জায়গা থেকে বেরিয়ে আসছেন। মুসলমানদের মসিহা সাজার চেষ্টা করছেন মমতা ব্যানার্জি। আমরা মুসলমান সমাজের মধ্যে আমরা প্রচার করছি, আর প্রচার করে যাব যে ইন্ডিয়া গেটের দিকে তাকিয়ে দেখো, কম বেশি 94,000 শহীদের নাম লেখা আছে, সেখানে কম বেশি 70,000-এর বেশি শহীদ হচ্ছে মুসলমান। সুতরাং আমরা ধর্মের ভিত্তিতে দেখি না। মমতা ব্যানার্জিকে বলতে চাই, ভারতবর্ষের মুসলমানদের তুমি বা কেউ মসিহা সাজবার চেষ্টা করো না। বাবা সাহেব ভীমরাও আম্বেদকর আমাদের যে সংবিধান দিয়ে গেছেন, সেই সংবিধানের অধিকারে, এই সংবিধানের শক্তিতে আমরা বেঁচে থাকি। আমার সময় একদম কম শামসুদ্দা, আমি এখান থেকে সংবিধানের কথা থেকে আমি কামালদার কাছে আসি। বলুন স্যার। হ্যাঁ, যে এই যে উনি বলছেন তোষণ, মানে তৃণমূল করলেই সেই মুসলমান ভালো, আর না করলে সে খারাপ, আবার সে না করতে করতে আবার ফের তৃণমূল করলে সে ভালো। হুমায়ুন কবিরের জামাই, হুমায়ুন কবিরের মেয়ে, হুমায়ুন কবিরের বেয়াই, তাদের নামে কেস দিল, অনেক কেস দিল। তারপরে সবাই বলল তৃণমূলে জয়েন করব, তৃণমূলে তারা বলে আমরা তৃণমূল আছি থাকবো, ব্যাস মামলা উঠে গেল। অদ্ভুত ব্যাপার, এটা কি করে? এটা কোনো আইন যাবেন, আপনাকে কিছু হলে আপনি বেঁচে যাবেন, এটা কোনো আইন হলো নাকি? যে তিনি প্রশাসনের প্রধান, তিনি কালকের এক বলছে ওদের বিরুদ্ধে চিঠি দিয়ে দিল, 3 জনে নাকানি চোমানি খাওয়ালো, তারপরে তাদের বলল যে ঠিক আছে, তারা নিজেরাই বলল যে আমরা তৃণমূলে আছি থাকবো, ব্যাস শেষ। তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশনই নেই। কি ধরনের নেত্রী আমি তো বুঝতে পারি না। কোন মুসলমানদের ওই বললাম জোর জবরদস্তি করবে, আমি পাহারাদার, পাহারা দিচ্ছে কাদের? পাহারা দিচ্ছে কিন্তু ভিতর থেকে মুসলমানদের আক্রমণ করছে যে তোরা মর। উত্তরটা 30 সেকেন্ড সুদীপ্ত বাবু। আমি এখন একটাই কথা বলবো, এখন ইলেকশনের সময় সংবিধান ইলেকশন কমিশনকে ক্ষমতা দিয়েছে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করাবার। যাতে ইলেকশন কমিশনের এটা দেখা উচিত ধর্মীয় সমীকরণ টেনে ইলেকশনকে যেন বায়াস না করা হয়, সে যে কোনো পার্টি করুক। সেইটা ইলেকশন কমিশনের দায়িত্ব, যে এই সব আচরণ, এই সব নীতির ওপর কন্ট্রোল আনা, কারণ যাতে মানুষ অন্তত ইলেকশন যে কন্ডাক্টটা হচ্ছে সেটা ফ্রি অ্যান্ড ফেয়ার হওয়া উচিত। এইটা সংবিধান ইলেকশন কমিশনকে এম্পাওয়ার করেছে। এখন ইলেকশন কমিশনের ভূমিকা যাতে মানুষ যাতে স্বতন্ত্রভাবে গিয়ে ভোটটা দিতে পারে। একটা সেন্টেন্স বলে আমার শেষ করতে হবে, একটা লাইন দিয়েই ইনফরমেশন শেষ করতে চাই। সেটা হচ্ছে, আপনারা খবর নেবেন এই রাজ্যের মুসলমান সম্প্রদায়ের উন্নয়নের জন্য একটা স্বেচ্ছাসেবী বেসরকারি সংস্থাকে সকালবেলা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার 5 কোটি টাকা দিল। তারা কাজ শুরু করলো, বিকালবেলা সিআইডি পাঠিয়ে দিল।
বলল যে ভাই তদন্ত হবে, 5 কোটি টাকা বেনিয়ম হয়েছে। কারণ কি? কারণ ওনাকে হচ্ছে ওনার লাইনে থাকতে হবে, উন্নয়ন কিভাবে করতে হবে উনিই জ্ঞান দিয়ে দেবেন, টাকা কিভাবে খরচা হবে উনিই ঠিক করে দেবেন। তৃণমূল করলে ভালো, না করলে অপরাধ। কোনো সংখ্যালঘু তৃণমূল করলে আমি আপনাদের পাহারাদার, মমতা বন্দ্যোপাধ্যায় মনে হয় এটা বলতে চাইছেন। মমতা বন্দ্যোপাধ্যায় স্টেজে উঠে বলছেন আমি আপনাদের পাহারাদার, আসলে মনে হয় বলছেন তৃণমূল করলে আমি আপনাদের পাহারাদার, তৃণমূল না করলে আপনাদের ঘরের জল কাটা যাবে আর আপনাদের বাড়িতে কারোর মৃত্যু হলে তিনি মাটি পাবেন না। ভাবতে পারছেন কতটা ঘৃণ্য রাজনীতি হলে এই কথাটা বলা যেতে পারে? ভাবুন। আসুন আমরা সবাই ভাবা প্র্যাকটিস করি এবং তারপর ভোটটা দিতে যাই। ছোট্ট বিরতির পর ফিরছি, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। ব্রেকিং নিউজ, দিনহাটায় সুকান্ত মজুমদারকে হেনস্থার অভিযোগ উঠে আসছে। তৃণমূল সুকান্ত মজুমদারকে দেখে গুন্ডামি করার চেষ্টা করেছে, এমনটা অভিযোগ উঠে আসছে। দিনহাটা থেকে প্রান্তিক বাজারে সুকান্তকে দেখে গা জোয়ারি তৃণমূলের স্লোগান দেয় তৃণমূল। কি বলছেন উদয়ন গুহ এই বিষয় শুনবো। এই ধরনের মানুষ, এরা শিক্ষক, এরা হচ্ছে শিক্ষিত কিন্তু ভদ্রলোক নয়। আর ওনাকে কালো পতাকা দেখিয়েছে, ওটা তৃণমূলের লোকেরা দেখায়নি, যাদের নাম ভোটার তালিকার থেকে বাদ গেছে তারা দেখিয়েছে। এবং এটা এই ধরনের ঘটনা আরও ঘটবে, আরও যেখানে ইন্টেরিয়ারে গেলে আরও বেশি মানুষ ওকে কালো পতাকা দেখাবে, এমনকি কালো কাপড়ও পরিয়ে দিতে পারে। কি বলছেন সুকান্ত মজুমদার শুনবো। এই দিনহাটার যিনি বিধায়ক হয়ে আছেন, যাকে লোকে আড়ালে আবডালে গুন্ডা বলে ডাকে, সেই গুন্ডা উদয়ন গুহর বিসর্জন দিতে হবে। স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH